তোমরা যারা ক্যালকাটা ইউনিভার্সিটির আন্ডারে সেমিস্টার 4-এর ছাত্রছাত্রী আছো এবং তোমাদের এইসি বাংলা অর্থাৎ কম্পালসারি বাংলা সাবজেক্টই আছে, তোমাদের জন্য আজকের ক্লাস খুবই গুরুত্বপূর্ণ। আজকের ক্লাসে তোমাদের রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা ছুটি গল্প, রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা ছুটি গল্প থেকে গুরুত্বপূর্ণ এমসিকিউ প্রশ্নোত্তর নিয়ে আলোচনা করব এবং তোমাদের এমসিকিউ প্রশ্নোত্তরগুলো আমি ওয়ান লাইনার হিসাবে রেখেছি, কারণ যাতে তোমরা কম সময়ের মধ্যে বেশি মেমোরাইজ করতে পারো, অর্থাৎ বেশি তথ্যগুলো তোমরা মনে রাখতে পারো। কারণ তোমাদের সামনে পরীক্ষায় তো অপশান থাকবে এবং তোমরা যখন উত্তর দেখবে তখন তোমরা অ্যান্সার করে আসতে পারবে। বিশেষ করে তোমরা যারা চাকরির পরীক্ষার প্রিপারেশান নাও, তোমরা অবশ্যই জানো যে ওয়ান লাইনার হিসাবে লেখা কতটা ভালো। দেখে নাও তাহলে প্রশ্ন উত্তরগুলো দেখো। প্রথম প্রশ্ন আছে, ছুটি গল্পের রচয়িতা রবীন্দ্রনাথ ঠাকুর। ছুটি গল্পের প্রথম প্রকাশিত হয়েছিল কবে? 1299 বঙ্গাব্দে। ছুটি গল্পটির প্রথম প্রকাশ পায় সাধনা পত্রিকায়। ছুটি গল্পটি যে গল্পগ্রন্থের অন্তর্গত গল্পগুচ্ছ। এখানে মোস্ট ইম্পর্টেন্ট প্রশ্নগুলো বাছাই করে রাখা হয়েছে এবং প্রিভিয়াস ইয়ার্সের প্রশ্নপত্রের ট্রেন্ড দেখে তোমাদের কিন্তু এগুলো সাজানো হয়েছে যাতে তোমরা সর্বোচ্চ কমন পেতে পারো। গতবারে যখন নতুন সিলেবাসে ছাত্রছাত্রীরা পরীক্ষা দিয়েছে তারা 100% কমন পেয়েছে এবং তোমরা তো কমন পাবে এটুকু নিশ্চিত। দেখো, ছুটি গল্পের প্রধান চরিত্র ফটিক চক্রবর্তী। ফটিকের মামার নাম বিশম্বরবাবু। তারপর ফটিকের ছোট ভাইয়ের নাম মাখন লাল। ফটিকের মামা থাকতেন কোথায়? কলকাতায়। বলছে, এখন আমার ছুটি হয়েছে মা, এখন আমি বাড়ি যাচ্ছি। এই উক্তিটি কার? এই উক্তিটি হচ্ছে ফটিকের। তারপরে ফটিকের মামার চেহারা ছিল, দেখো, কাঁচা গোঁফ এবং পাকা চুল বিশিষ্ট। দেখো, এখনই তোমাদের আমি 10টা প্রশ্ন আলোচনা করে দিলাম। আশা করি এই 10টা প্রশ্ন তোমরা মেমোরাইজ করে নিয়েছো। বাকি প্রশ্ন উত্তরগুলো আলোচনায় আসছি, তার আগে একটা বিষয় তোমাদের বলি। তোমাদের জন্য এই পেপারের সম্পূর্ণ স্টাডি মেটেরিয়াল অর্থাৎ পিডিএফ নোটস আমাদের রেডি আছে। তোমরা যদি কেউ পিডিএফ নোট পারচেস করতে চাও তাহলে অবশ্যই তোমরা স্ক্রিনে দেওয়া নম্বরে যোগাযোগ করতে পারো। সেখানে ওয়ান লাইনার হিসাবেও লেখা পাবে এবং যেমন পরীক্ষায় এমসিকিউ থাকে সেভাবেও তোমরা পাবে। তারপরের প্রশ্ন কি আছে দেখো, ফটিকের মামা কাজ করতে গিয়েছিলেন পশ্চিমে। তারপরে দেখো, বিধবা এই প্রস্তাবে সহজে সম্মত হলেন। এখানে বিধবা হলেন ফটিকের মা। ফটিকরা গড়িয়ে ফেলে দিতে চেয়েছিল একটি প্রকাণ্ড শালগাছের গুঁড়ি। মারো ঠেলা হেইয়া কথাটি বলেছিল বালকের দল। ফটিক দাদা মা ডাকছে কথাটি ফটিককে বলেছিল কে? বলেছিল হচ্ছে বাঘা বাগদি। তারপরে পরের প্রশ্ন আছে, উৎসাহে তাহার রাত্রে নিদ্রা হয় না। এখানে কার কথা বলা হয়েছে? ফটিকের কথা বলা হয়েছে। দেখ মার খাবি, এই বেলা ওঠ কথাটি ফটিক বলেছিল মাখনকে। ফটিকের মামাতো ভাইয়ের সংখ্যা হচ্ছে 3 জন। পরের প্রশ্ন আছে, পড়াশোনার জন্য ফটিককে গ্রাম থেকে নিয়ে যাওয়া হয়েছিল কলকাতায় মামার বাড়িতে। বালককে জিজ্ঞাসা করিলেন, চক্রবর্তীদের বাড়ি কোথায়? উত্তর হচ্ছে, জিজ্ঞাসা করেছিলেন কে? বিশম্বরবাবু, অর্থাৎ তার মামা জিজ্ঞাসা করেছিল। ফটিকের বয়স কত? 13-14 বছর। তারপরে দেখো, বালক দিগকের সর্দার ছিলেন কে? ফটিক চক্রবর্তী। পরের প্রশ্ন আছে, ফটিকের মাথায় চট করিয়া উদয় হয়েছিল একটি নতুন ভাব। নদীর ধারে প্রকাণ্ড শাল কাষ্ঠটি রূপান্তরিত হইবার প্রতীক্ষায় ছিল, মাস্তুলে রূপান্তরিত হতো। শালকাঠের গুঁড়ির ওপরে গম্ভীরভাবে গিয়ে বসেছিল কে? ফটিকের ভাই মাখনলাল। মাখনলালকে লেখক আখ্যা দিয়েছেন অকাল তত্ত্বজ্ঞানী মানব হিসাবে। পরের প্রশ্ন আছে, মাখন ফটিকের কাছে মার খেয়ে কাঁদতে কাঁদতে গমন করছিল গৃহাভিমুখে, অর্থাৎ ঘরের দিকে। খেলা ভেঙে যাওয়ার পর ফটিক বসেছিল একটি অর্ধনিমগ্ন নৌকার গলুইয়ের ওপরে বসে ফটিক চিবোচ্ছিল কাঠের গোড়া। বিশম্বর বাবু চক্রবর্তীদের বাড়ির সন্ধান করতে অবলম্বন করেছিলেন অন্য লোকের সাহায্য। ফটিককে জোর করে আড়কোলা করে তুলে নিয়ে গিয়েছিল বাঘা বাগদি।
পরের প্রশ্ন আছে, ফটিকের মা ফটিককে দেখা মাত্র হয়েছিল অগ্নিমূর্তি। ফটিকের মায়ের মতে ফটিক তার তার হার করেছে কি জ্বালাতন। তারপরে দেখো, ফটিকের মা সুশান্ত, সুশীলতা ও বিদ্যানুরাগের বিবরণ দিয়েছিলেন মাখনের। তারপরে প্রশ্ন আছে, বিশম্বরবাবু বিদায় নেওয়ার পূর্বে ফটিকের মাকে প্রশ্ন করেছিল। উত্তর হচ্ছে ছেলেদের পড়াশোনা এবং মানসিক উন্নতি সম্বন্ধে। ফটিক যাত্রাকালে তার ছিপ ঘুড়ি লাটাই ভোগদখল করার অধিকার দিয়ে গিয়েছিল। উত্তর হচ্ছে মাখনকে। পরের প্রশ্ন, কলকাতায় পৌঁছে ফটিকের প্রথম আলাপ হয়েছিল মামির সঙ্গে। পৃথিবীতে 13-14 বছরের ছেলের মতো এমন আর নেই বলাই। তারপরে দেখো পরের প্রশ্ন আছে, দেখো পরের প্রশ্ন, 13-14 বালাই, এটা বলাই নয় বালাই, বলছে পৃথিবীতে 13-14 বছরের ছেলের মতো এমন আর নেই বালাই, অর্থাৎ কেউ নেই এখানে বলা হচ্ছে। 13-14 বছরের ছেলে আধো আধো কথাকে লোকের মনে কি করে, লোকে মনে করে ন্যাকামি। তারপরে 13-14 বছরের ছেলের পাকা কথাকে লোকের মনে হয় জ্যাঠামি। তারপরে মাতৃভবন ছাড়া 13-14 বছরের বালকের কাছে অপরিচিত স্থান হলো নরক। তারপরে স্কুলের সবচেয়ে বড় নির্বোধ এবং অমনোযোগী বালক ছিল ফটিক। মাস্টার যখন মারত তখন ফটিক নীরবে সহ্য করত ভরাক্রান্ত গর্ধবের মতো। এবং বাকি প্রশ্নগুলো দেখে নাও, এটাও ভালো প্রশ্ন। ফটিকের স্কুলের পুজো ছিল, কার্তিক মাসে পুজো ছিল। তারপরে দেখো পরের প্রশ্নগুলো দেখো, আর এই প্রশ্নটা দেখো, ফটিক যেদিন হারিয়ে গিয়েছিল সেদিন মুষলধারে বৃষ্টি পড়ছিল শ্রাবণ মাসে। ফটিককে খুঁজে না পেয়ে বিশম্বরবাবু খবর দিয়েছিল পুলিশের কাছে। তারপরে পোলাপে ফটিক জলের গভীরতা মাপছিল খালাসিদের মতো সুর করে, এখানে দেখো। তারপরে হচ্ছে ফটিকের মা আছাড় খেয়ে পড়ে উচ্চস্বরে ডেকেছিল, ফটিক সোনা মানিক আমার বলে। এই ছিল তোমাদের আজকে 50টি প্রশ্ন উত্তর, এবং যেগুলো দেখবে গুরুত্বপূর্ণ প্রশ্ন সেগুলো আমি স্টার দিয়ে চিহ্নিত করে দিয়েছি। আর এইভাবে তোমরা যদি তৈরি করো পরীক্ষার সময়, আগে তো এমসিকিউ তোমাদের আমি প্র্যাকটিস করিয়েছি, এবং পরীক্ষার সময় এইভাবে আমি ওয়ান লাইনার হিসাবে তোমাদের সবকটা করে দেব, তাহলে খুব সুবিধা হবে। এবং তোমরা যারা আমাদের থেকে স্টাডি মেটেরিয়াল অর্থাৎ পিডিএফ নোট পারচেস করতে চাইছো, অবশ্যই স্ক্রিনে দেওয়া নম্বরে যোগাযোগ করবে।